মনে করুন একদিন সকালে উঠে কাগজে বিজ্ঞাপন দেখলেন, কলকাতার শোভাবাজার এলাকায় থাকার ঘর পাওয়া যাচ্ছে, মাসিক ভাড়া মাত্র 1200 টাকা। এ তো হাতে চাঁদ পাওয়া, তাই না? শোভনও তাই ভেবেছিল। যথারীতি সে থাকতে শুরু করে সেই সস্তার ঘরে। কদিন পর সেই ঘরেরই আরেক ভাড়াটে তাকে জানায় যে সে ঘর আর কোনোদিন ছাড়তে পারবে না। কিন্তু কেন? ছাড়লে বা ছাড়ার কথা ভাবলেই কি এমন হবে? জানতে হলে শুনুন ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনের আজকের নিবেদন, পিয়া সরকারের কাহিনী সস্তার ঘর। গল্পটি আমরা নিয়েছি অরণ্যমন থেকে প্রকাশিত রহস্য রোমাঞ্চ কাহিনীর সংকলন বৃশ্চিকের 4র্থ খণ্ড থেকে। শুরু হচ্ছে সস্তার ঘর। এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইকো ফ্রেন্ডলি প্রোডাকশন। নন্দরাম সেন স্ট্রিট পেরিয়ে একটু এগোলেই শোভাবাজার মোড়। অটোরিকশা আর মিনিবাসের হর্নে শোভনের ধরা মাথাটা আরও ধরে গেল। ঠিকানা মিলিয়ে দেখা গেল বাঁ হাতের রাস্তা ধরে 5-6টা বাড়ি পেরোলেই নির্দিষ্ট ঠিকানাটা পাওয়া যাবে, কিন্তু বাস্তব চিত্রটা হলো 111/2/6 নম্বরের বাড়িটা কেউ চেনেই না। 111/2 আছে, কিন্তু 111/2/6 নেই। পানের দোকানওয়ালা তো ভালো করে শোনার আগেই ঘাড় নেড়ে বলে দিল চেনে না। শোভনের ঘাড় পিঠ টনটন করছিল। সেই বাঁকুড়া টাউন থেকে একটা ঢাউস ব্যাগ চেপেছে তার পিঠে। ট্রেনেও এক ফোঁটা বসার জায়গা পায়নিও। দম ফুরিয়ে সঙ্গের কাগজটাই আরও একবার চোখ বোলালো শোভন। এই তো লেখা আছে সুলভে ভাড়া দেওয়া হয়। অ্যাডটাই যে ল্যান্ডলাইন নাম্বারটা দেওয়া আছে সেটাও রিং হয়ে গেল, কেউ ধরল না। 111/2 পাশ দিয়ে একটা সরু গলি ভেতরে ঢুকে গেছে। সেই গলির সিংহভাগ জুড়েই একটা ড্রেন, পাশে সামান্য কাঁচা মাটির পথ। রাস্তাটা সোজা গিয়ে একটা অন্ধকার গোলক ধাঁধায় মিশেছে। কটা বন্ধ দোকান দেখতে পেল শোভন। ইনস্টিংক্ট ফলো করে এগোতেই বাড়িটা দেখতে পেল। ক্ষয়ে যাওয়া কাঠের পাল্লায় হলুদ সাইনবোর্ডে লাগানো ঠিকানাটা। পাঁচিলের ব্যাপার নেই, রাস্তা থেকে সোজা দোতলা অবধি দাঁড়িয়ে গেছে প্লাস্টারহীন শ্যাওলা পড়া বাড়িটা। ঢুকতে গিয়ে মনটা একটু খারাপ হলো শোভনের। বাড়িটার বাঁ দিকেই একটা সরু ল্যাম্পপোস্টের তলায় রাজ্যের ময়লা জমা করা। একটা ছেঁড়া তোষককে পর্যন্ত কে যেন কোমর ভেঙে রেখে দিয়ে গেছে। শোভন নাক কুঁচকে বাড়িটায় ঢুকল। এত কম ভাড়ায় কলকাতায় থাকতে হলে মোটামুটি পরিচ্ছন্ন গৃহকোণ থেকে উঠে আসা ছেলেকে যেটা ফেস করতে হয় সেটাকে নারায়ণ সান্যাল হর্নস অফ ডিলেমা বলতেন। বাড়িটার একতলায় সারি দেওয়া 4টে ঘর পরপর, তারপর দোতলায় যাওয়ার জন্য সিঁড়ি উঠে গেছে। শোভন এদিক ওদিক উঁকি দিয়ে লোকজন খোঁজার চেষ্টা করল। বন্ধ ঘরগুলোর সামনে দিয়ে সরু প্যাসেজটা ধরে এগোতেই মহিলাকে দেখতে পেল। রাধানাথ বিশ্বাস তার বউকে মোটামুটি ভালোই বাসেন, মানে যতটা গড়ানহাটার কাঠের কারবারি নিজের বউকে ভালোবাসতে পারে। শখ শৌখিনতাও টুকটাক মেটানোর চেষ্টা করেন, কিন্তু অসম্ভব শখ হলে সেটা না শোনার ভান করে থাকেন। এবারে শখটা অদ্ভুত বেয়াড়া রকমের। কথাবার্তা বন্ধ ছিল প্রায় 3 দিন। শখ মেটাতে টাকা পয়সার জোগাড় যে কিভাবে হবে তা ঠিক ছিল না। রাধানাথ হাত তুলে নিয়েছিলেন। শিউলি নিজেই ভেবে চিনতে পথ বের করে ফেলেছে। যেন তেন প্রকারেণ ও টাকা জোগাড় করেই ছাড়বে। সেদিন রাত্রিবেলা দোকান বন্ধ করে রাধানাথ যখন বাড়ি ফিরলেন তখন শিউলি এক গাল হাসি মুখ নিয়ে দরজা খুলে দিল। ব্যাগটা হাতে নিয়ে শিউলি বলল, আজ আরো একজন এসেছে, দেখবে এসো। ভাড়াটের সংখ্যা
বেড়েই চলেছে। রাধানাথ একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। এভাবে কি আদৌ সম্ভব? মহিলার বয়স 30 বা 40 হতে পারে, আবার 35ও হতে পারে। 45 হওয়াও অসম্ভব নয়। কেমন করে যেন একটা চেয়ে থাকেন। শোভনের গাটা শিরশির করে উঠল। যে ঘরটা শোভনকে দেখিয়ে দিলেন সেই ঘরটায় একটা চৌকি ছাড়া আর কিছুই নেই। ঘরটাও বেজায় ছোট, একটাই ছোট্ট জানালা, সেটাও আবার নর্দমার দিকটায় গিয়ে খোলে। কাছে গিয়ে দাঁড়াতেই গন্ধে পেট গলিয়ে বমি এলো শোভনের। জামা কাপড় রাখার কোনো ব্যবস্থা নেই, শুধু ঘরের দেওয়ালে কতগুলো আদ্যিকালের হুক লাগানো। একমাত্র যেটা সুবিধা তা হলো ঘরের মধ্যেই বাথরুম। মহিলা ঘরটা খুলে দিয়ে দরজার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। জামা কাপড়গুলো রাখার একটা আলমারি হলে ভালো হতো। শোভন ইতস্তত করে কথাটা বলেই ফেলল। মহিলা শোভনের কথা শুনে খিলখিল করে হেসে ফেলল। কথার উত্তর দিলেন না। হাসি শুনে শোভন গুটিয়ে গেল। এই হাসির কি অর্থ হতে পারে? এত কম টাকায় একটা চৌকি পেয়েছে, এই যথেষ্ট? অবশ্য বলার মুখও নেই। ফোনে ভাড়ার কথাটা বলার সময় ওই আগে ভাগে বলে দিয়েছিল 1200 বেশি দিতে পারবে না। তাতেই রাজি হয়েছিলেন মহিলা। নিজের হতদরিদ্র অবস্থার জন্য শোভনের মাথা গরম হয়ে গেল। এখন চাইলেও কিছু করার নেই। সঙ্গের ব্যাগটায় 1000খানা টাকা ছাড়া কিছু নেই। শোভন মনে মনে ঠিক করল মাইনে পেলে কোম্পানিতে কারোর সঙ্গে কথা বলে অন্য কোথাও যাওয়ার ব্যবস্থা করবে। তুমি বুঝতে পারছো না রাধানাথ, তোমার অনুপস্থিতিতে কজন ছেলে ছোকরা সারা দিন বাড়িটাতে থাকবে। বাড়ির লোক বলতে এক জোয়ান মেয়ে ছেলে। এ কি অশৈলী কাণ্ড বলো তো। মানছি মানছি এ পাড়াটা তেমন ভদ্র নয়, তবে একেবারে হাটের মাঝে খোলা মাঠও তো নয় হে। আশেপাশের বাড়িতে কিন্তু কথা উঠবে, আমি তোমাকে আগে ভাগে বলে দিলাম। তুমি তোমার বউকে বোঝাও। শোভাবাজার ঘাটে সকাল সকাল দিব্যি হাওয়া দিচ্ছিল। রাধানাথ মন দিয়ে বন্ধুর কথা শুনেও অতি সাবধানে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। শিউলির শখের জন্য কি শেষমেশ বদনামের ভাগী হবেন সমাজের কাছে? প্রশ্নটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ঠিক করলেন বাড়ি গিয়ে বউয়ের সাথে কথা বলবেন। শিউলি আদতে রাধানাথের দেশের মেয়ে। মেদিনীপুরের পাশের গ্রাম থেকে বছর 5 আগে যখন শিউলিকে বিয়ে করে এনেছিলেন তখন পরিস্থিতি অন্যরকম ছিল। শুধু শিউলির ইচ্ছাতেই একতলার বাড়ির ওপর আরেক তলা উঠেছে। তার দেনা এখনো শোধ হয়নি। নেহাত গড়ানহাটার কাঠের ব্লকের কাজে রাধানাথের মতো সুখ্যাতি আর কারো নেই। ব্যবসাপত্র মন্দ হয় না। পাড়ায় তাকে সমঝে বুঝে চলে এমন লোকই বেশি। তবু আজকাল শিউলির মুখটা দেখলে অস্বস্তি হয় রাধানাথের। শখ আর সাধ্যের মধ্যে ফারাকটা যে বিস্তর সেটা বুঝতে পেরেই হয়তো পাগলের মতো টাকার হিসেব করা শুরু করেছে। দিনগত আয় ব্যয়ের হিসেবের জন্য একটা খাতাও করেছে সেদিন দেখছিলেন। কিন্তু কিছু বলতে গেলেই শিউলি গলা জড়িয়ে ঠোঁট ফুলিয়ে এমন করে তার দিকে চেয়ে থাকে যে জিভের ডগায় লেগে থাকা কথাগুলো গিলে নেন রাধানাথ। বলি একটা বাচ্চা কাচ্চা করো দেখি। 5 বছরের মধ্যে লোকে 2-3টে হয়, সেখানে তোমাদের বাচ্চা না হলে মেয়ে মানুষের এসব আজগুবি রোগী হয়। বন্ধুটি বিড়িতে সুখ টান দিয়ে বললেন। জলের ওপর জেলেদের নৌকাগুলো ভাসতে ভাসতে দূরে চলে গিয়েছিল। ঘাট থেকে কালো কালো বিন্দুর মতো লাগছিল দেখতে। বন্ধুর থেকে বিড়িটা হাতে নিয়ে রাধানাথ এক টান টেনে বললেন,
শোভন ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল একটা অস্বস্তি নিয়ে। কোথা থেকে যেন একটা জল পড়ার টুপ টুপ শব্দ আসছে। বিছানায় উঠে বসে অন্ধকারের মধ্যে দিকটা ঠাউর করার চেষ্টা করল। মন দিয়ে শুনল আবার, নিশ্চয়ই বাথরুমের কল খোলা আছে। চৌকি থেকে নেমে ডান দিকে বাথরুম। নতুন জায়গায় দিক গুলিয়ে যায়। লাইটের সুইচটাও অনেকটা দূরে। অন্ধকারে চোখটা সয়ে যেতেই শোভন দুপা এগোলো। জল পড়ার শব্দটা এবার একটু জোরে এলো। বাথরুমের দরজাটা হাতড়িয়ে খুলতেই একটা মিষ্টি গন্ধ এলো নাকে। খুব দামি সেন্ট বা রুম ফ্রেশনারে যেমন হয়, কিন্তু জল পড়ার আওয়াজটা বন্ধ হয়ে গেছে। শোভন একটু অবাক হলো। এই মাঝরাতে ঘুমের ঘোরেও কি ভুল শুনল? বাইরে বেরোতে গিয়েও শোভন নাকটা টেনে দাঁড়িয়ে পড়ল। গন্ধটা ভারী সুন্দর। বাথরুম থেকে বেরোতে ইচ্ছেই করছিল না তার। শ্যাওলা ধরা দেওয়াল, আদ্যিকালের একটা চৌবাচ্চা, পায়ের তলায় পিছল মেঝে, এসবের মধ্যে দাঁড়িয়েও শোভনের মনে হলো ওই গন্ধটা শুঁকতে শুঁকতে ও এখানেই ঘুমিয়ে পড়বে। জোর করে দরজা ঠেলে বেরিয়ে বিছানায় এলো শোভন। এত রাতে এসব গন্ধ বিলাস মোটেও ঠিক কথা নয়। বিছানাটা অপরিষ্কার হলেও এখানেই ঘুমোতে হবে, কালকে অফিস। ম্যানেজারের রাগে মুখটা মনে করতে করতে জলের বোতলটা খুলে এক ঢোক জল খেলো শোভন। জলটা গলায় যাওয়ার সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা জুড়িয়ে গেল। এই গরমে বোতলের জলটা এমন ঠান্ডা হলো কি করে? শোভন বোতলটা শক্ত করে হাতে ধরে দেখল। সাধারণ প্লাস্টিকের বোতল, বাড়ি থেকে ব্যাগে ভরে এনেছিল। আর জলটা উঠোনের টিউবওয়েল থেকে ভরেছিল, তাও সন্ধেবেলার দিকে। শোভন ভুরু কুঁচকে বোতলটার দিকে তাকালো। কি মনে হতে আবার এক ঢোক জল খেল। জলটা এবার কোনো এক মন্ত্র বলে আবার গরম হয়ে গেছে। বেশ কিছুক্ষণ বোতলটার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে বিছানায় শুয়ে পড়ল শোভন। 10 মিনিট হবে চোখটা সবে লেগে এসেছে, আবার শব্দটা আরম্ভ হলো। প্রথমে 1-2 ফোঁটা শব্দ, আর তারপর এক টানা টুক টুক। সেই রাতে শোভনের আর ঘুম এলো না। এইটা বেশি ভালো নাকি ওইটা, বলো না। শিউলি খুব আদুরে গলায় রাধানাথের কাছে এসে দাঁড়িয়ে বলল। রাধানাথ বউয়ের হাতে ধরা শিশিগুলোর দিকে তাকালেন। এগুলো উনি স্ত্রীকে কিনে দেননি। এত শৌখিন সেন্টের শিশি উনি আগে কোনো দিন দেখেননি। কাঁচের ছিলা কাটা শিশিতে হালকা হলুদ রঙের তরল। শিউলি 2 হাতের কবজিতে সেন্ট লাগিয়ে রাধানাথের নাকের কাছে ধরে মতামত জানতে চেয়েছে। রাধানাথ গন্ধ দুটো শুঁকে অস্বস্তি বোধ করলেন। মদের বোতল শুঁকলেও তার অস্বস্তি হয়, সেখানে এ তো তীব্র মিষ্টি গন্ধ। শিউলি এক দৃষ্টে বরের দিকে তাকিয়েছিল। রাধানাথ চোখটা সরিয়ে শুকনো গলায় বললেন, ভালোই তো। কোথায় পেলে? ওই তো নিচের শিবাশিস এনে দিয়েছে বড় বাজার থেকে, বেশ সস্তা। মেমরা স্নানের পর গায়ে অমন সেন্ট লাগায়, সারা ঘর একদম গন্ধে ম ম করে। আমিও লাগাবো কিন্তু। আমি এস্টিমেট করেছি শিউলি, 1 তলার চান ঘরে পুরোনো চৌবাচ্চাটার জায়গায় বাথটবটা বসানো যাবে।
কিন্তু পাইপ, পাথর, বাথটব সব মিলিয়ে যা খরচা বলছে, ও আমাকে বিক্রি করে পাওয়া যাবে না। সদ্য একটা বড় অর্ডার পেয়েছি, আমাকে থৌকো টাকা ওখানে লাগাতে হবে। কথাটা বলে রাধানাথ ভয়ে ভয়ে বউয়ের দিকে তাকালেন। শিউলি জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। শাড়ির খুঁটটা আঙুলে জড়িয়ে শিউলি রহস্যময়ভাবে হেসে বলল, চিন্তা করছো কেন? ওই ঘরে ভাড়া এসেছে তো, ঠিক ব্যবস্থা হয়ে যাবে টাকার। একজনের টাকা দিয়ে কি হবে শিউলি? তো অনেক টাকার ব্যাপার। বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু হয়, শোনোনি? ভাড়া তো কোনো সমাধান নয় শিউলি। এদের কারোরই পাকা চাকরি নয়, ছেড়ে দেবে, আবার নতুন কেউ আসবে। এরকম ভাবে কি টাকা জোগাড় হয়? বরং উপরি হ্যাপা। শিউলির চোখটা যেন জ্বলে উঠল। বরের দিকে ফিরে বলল, ছাড়তে দেব নাকি? এত সোজা, এত সস্তায় এত সুবিধা পাবে কই? তাদের ধরা ছাড়া তুমি কিভাবে ঠিক করবে? জাদু করে গো, জাদু করে। রাধানাথ বিছানা থেকে উঠে বউকে জড়িয়ে ধরে বললেন, এইসব ছাড়াও, গরিবের ঘোড়ারোগ ভালো না শিউলি। আমার বন্ধু বলছিল বর্ধমানের বুড়ো শিবের কাছে পুজো দিলে পেটে বাচ্চা কাচ্চা আসে। যাবে নাকি বৃহস্পতিবার? ছাড়ো। রাধানাথের হাত সরিয়ে শাড়ির খুঁটটাকে হাতে জড়িয়ে গুনগুন করে গান গাইতে গাইতে শিউলি জানলার ধার থেকে সরে এলো। উত্তর দিল না। শোয়ার আগে রাধানাথ জানালা দিয়ে একবার নিচে তাকালেন। নিচের ডান দিকের কোণের ঘরে এখনো আলো জ্বলছে। জানালা দিয়ে সেই আলো বেরিয়ে নিচের জমিতে পড়েছে। রাধানাথের মনে হলো সেখানে সন্ধ্যা মালতীর ঝোপটার পাশে কে যেন দাঁড়িয়ে আছে। আলোর বৃত্তের বাইরে দাঁড়িয়ে অপলক দোতলার দিকেই তাকিয়ে আছে সে। শীতদানা বেয়ে ঠান্ডা জলের মতো ঘাম নামল রাধানাথের। বিছানায় শিউলি ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। ভারী বুক দুটো ওঠানামা করছে আস্তে আস্তে। সরু গলাটায় চিকচিক করছে একটা চেন। সোনার নাকি? রাধানাথ কাছ থেকে দেখলেন স্ত্রীর গলার একমাত্র চেনটি তিনি নিজে কারিগরের কাছে বসে বানিয়েছিলেন। এই ডিজাইনটি কাছাকাছি হলেও তার গড়ানো নয়। জানালার পর্দা উড়ে আচমকা বাইরের আলো এলো ঘরে। কালো চুলের আড়ালে অর্ধেক ঢাকা পড়েছে শিউলির মুখটা। ঠোঁটে ফুটে উঠেছে বাঁকা এক চিলতে হাসি। রাধানাথের মনে হলো অন্য কোনো নারীর পাশে শুয়ে আছেন তিনি। পরবর্তী স্টেশন শোভাবাজার, প্ল্যাটফর্ম ডান দিকে। अगला स्टेशन शोभा बाजार, प्लेटफॉर्म दाहिने तरफ। উফ, আজ মেট্রোতে চড়ে মনে হচ্ছে যেন কলকাতার জনসংখ্যাটা হুট করে বেড়ে গেল। আর ও দাদা, একটু সরে দাঁড়ান। তা যা বলেছিস, এই কলকাতা শহরটা না ঠিক এই কারণেই আমার পছন্দের। সব জায়গায় ভিড়, যেদিকে চোখ যায় সেদিকে গাড়ি বাড়ি, সব জিনিসের আকাশ ছোঁয়া দাম। তার মাঝেই তো তুমি একখানা সস্তার ঘর জুটিয়ে ফেলেছো চাঁদু। সে তো সত্যি মাসে 1200 নেয় মাত্র? খোঁজ পেলি কিভাবে? পেপারে অ্যাড দেখেছিলাম। শোভাবাজারের বুকে 1200 টাকায় থাকার জায়গা পাওয়া ভাগ্যের ব্যাপার। এটি शोभा बाजार, प्लेटफॉर्म डान दिखे। ये शोभा बाजार है, प्लेटफॉर्म दाहिने तरफ। হাঁ করেই দাঁড়িয়ে থাকবি নাকি নামবিও? চল, প্ল্যাটফর্ম দাহিনে তরফ।
1200। দেখি দেখি দাদা, একটু সরে নামবো। এতক্ষণে শান্তি। আমারটা মেস, তাতেই 2500 করে নেয়। এই ওর বাড়িতে আর ঘর ফাঁকা আছে? আমি জানি না এখন, তোকে যেদিন নিয়ে যাব সেদিন জেনে নিস। আজ আসি, দেরি হলে কিন্তু অটো পাবো না। বাই। মেট্রোটায় আজ তুমুল ভিড় ছিল। চিড়ে চ্যাপটা হয়ে নামতে নামতেই অটোটা পেয়ে গেল শোভন। রবিনকে অন্য একদিন ভাড়া বাড়িতে নিয়ে যাবে এই প্রতিশ্রুতিতে ছাড় পেয়েছে, না হলে আজই আসতো পিছন পিছন। সত্যি বলতে রবিন কেন কাউকেই বাড়িটায় নিয়ে যেতে চায় না। ও বাড়িটায় ঠিকঠাক কঘর ভাড়াটে থাকে কিছুই তো জানে না এখনো। শুধু করিডোরটায় পাশাপাশি ঘরগুলোর দরজা কখনো কখনো খোলার বা বন্ধ হওয়ার শব্দ পেয়েছে। দুটো ঘর পেরিয়েই ওর বয়সে একটা ছেলে থাকে। সেদিন দরজা খুলে ঘরে ঢুকতে দেখেছিল শোভন। বাকিদের ওর দেখেছে টুকটাক, কোনোদিনও কথা হয়নি। বাড়িওয়ালিকে সেদিন জিজ্ঞেস করায় কটা নাম বলেছিল বটে, শিবাশিস, বিকাশ, হেমন্ত, আরও যেন কারা। কিন্তু এক একটা ঘরে কতজন করে রাখে তবে? ঘর তো মোটে ছোট ছোট 3টে, তাতে আবার কিভাবে শেয়ার করে? বাড়িওয়ালা ভদ্রলোক আর মহিলা দোতলায় থাকেন। সকালবেলা মশমশ করে জুতোর আওয়াজ তুলে কাজে যান বাড়িওয়ালা। ভদ্রলোককে একদিন ঠাই ওর দিকে তাকিয়ে থাকতে দেখেছে শোভন। সেদিন সিঁড়ি দিয়ে নামতে নামতে স্থির হয়ে গিয়েছিলেন ওকে দেখে। সিঁড়ির কাছটায় অন্ধকার থাকে, লোকটার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তবুও শোভনের মনে হয়েছিল লোকটা ভুরু কুঁচকে ওর দিকেই তাকিয়ে আছে। এরা কি এতই হাড় কিপটে যে সিঁড়িতে একটা বাল্ব পর্যন্ত লাগাতে পারে না? বউটা তো যে কোনো দিন পা পিছলে সিঁড়ি থেকে পড়ে ঘাড় মটকাবে। অবশ্য বউটা মাকড়সার মতো চলাফেরা করে। প্রত্যেক দিন কিভাবে যেন টের পায় শোভন এসে ঢুকেছে। সিঁড়ি দিয়ে নেমে কুশল মঙ্গল জিজ্ঞাসা করে। শোভন কোনো মতে ঘরে ঢুকে দরজা দিয়ে দেয়। ওর মনে হয় বউটার সঙ্গে বেশি কথা বললেই ওর ঘরের মধ্যে ঢুকে পড়বে, আর তারপর চৌকিতে বসে পড়বে, ওর জিনিসপত্রে হাত দেবে। বউটার নাম কি তাও জানে না। কেমন যেন হামলে পড়া স্বভাব বউটার। শোভন এ কদিনে একদিনও ওপরতলায় টিভির আওয়াজ পায়নি, এমনকি রান্নাঘরের ছ্যাঁক ছুঁকো না। এরা সারাদিন কি করে কে জানে। তাও কি ভাগ্যিস সেদিনের ওই জল পড়ার টুপটুপ শব্দটা আর জ্বালায়নি ওকে। রোজ রাতে ঘুম না আসলে আর দেখতে হতো না। ঘরে ঢুকেই মনটা খারাপ হয়ে গেল শোভনের। বদ্ধ চিমসে একটা ঘর। হাত বাড়িয়ে বাল্বটা জ্বালল। জামা কাপড় রাখার জায়গা নেই বলে হুকগুলোয় একটার পর একটা ছাড়া শার্ট প্যান্ট ঝুলিয়ে রেখেছে। ভার রাখতে না পেরে সেগুলোও মাটিতে পড়ে ছড়িয়ে রয়েছে। চৌকির ওপর সকালের খাওয়া প্লেটটা রাখা। সকালে ধুয়ে যাওয়ার সময় পায়নি শোভন। প্লেটটা হাতে নিয়েই একটা খটকা লাগলো ওর। সকালের খাওয়া প্লেট, অথচ দেখে মনে হচ্ছে কেউ যেন এইমাত্র খাবার খেয়েছে। ভাতের দানাগুলো পর্যন্ত টাটকা। মাছের ঝোল প্লেটের ধার ঘেঁষে গড়াচ্ছে, ঠিক যেমন সকালে পাড়ার দোকানটা থেকেও কিনে এনেছিল। থালাটা হাতে ধরে শোভন ভুরু কুঁচকে ভাবার চেষ্টা করল, তবে কি ও যাওয়ার পর কেউ ঘরে ঢোকে? কিন্তু কে ঢুকবে? চাবি তো ওর কাছেই থাকে। করিডোরের কাছটায় একটা খচখচ আওয়াজ শুনে শোভনের মনে হলো কে যেন ঘরের সামনে দিয়ে দ্রুত পায়ে চলে গেল। শোভনের ঘরের দরজার বাইরেটা এখনো জমাট অন্ধকার। করিডোরে একটা 60 পাওয়ারের বাল্ব ঝোলে, কিন্তু সেটা কাটা। মোবাইলের টর্চ জেলে শোভন দরজাটা খুলল। অন্ধকার করিডোরে আলোটা ঘোরাতে রোগাটে চেহারাটা চোখে পড়ল তার। এটা সেই ছেলেটা যাকে কদিন আগে দেখেছিল শোভন। মুখের ওপর আলো পড়তেই ছেলেটা ভ্যাবা চাকা খেয়ে ওর দিকে তাকালো। এই যে ভাই, একবার শুনবেন এদিকে। আমি এখানে আসলে নতুন এসেছি, একটু দরকার ছিল। শোভন ছেলেটার দিকে তাকিয়ে বলল,
কিছুক্ষণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকার পর ছেলেটা আস্তে আস্তে ঘাড় নাড়ালো। কি নাম আপনার? চৌকিতে বসতে দিয়ে ছেলেটাকে জিজ্ঞাসা করলো শোভন। ছেলেটা ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটা দেখছিল। আগে বিকাশ বিকাশ দত্ত। আচ্ছা, আপনি পেপারের অ্যাড দেখে এসেছেন তাই না? আপনি কি করে কি সব বোকার মতো প্রশ্ন করছি। সবাই নিশ্চয়ই এভাবেই আসে। তা কোথায় কাজ করেন আপনি? আগে 3 নটস সিকিউরিটিতে, শ্যামবাজারের ইউকো ব্যাংক। হ্যাঁ হ্যাঁ, ওখানে গার্ড দিই। ওই মোড়ের মাথায়? অন্য ঘরগুলোয় কারা থাকে? কারোর সঙ্গেই আসলে আলাপ হয়নি আমার এখনো। থাকে তো অনেকেই। শুনুন না, বলছি বাথরুমের দরজাটা খোলা রাখেন না তো? আসলে খুব গন্ধ আসে কিনা। আর চেষ্টা করবেন, মানে রাতের দিকে বলছি, চেষ্টা করবেন বাথরুমটা না যেতে। কেন বলুন তো? অত প্রশ্ন করবেন না, হ্যাঁ? নিজের ভালো চাইলে যা বলেছি করবেন, কেমন? আসলে আসলে আগে এই ঘরেই থাকতাম তো, এই বাথরুমটা ঠিক নয়। আগে এ ঘরে থাকতেন? হ্যাঁ, সবাই প্রথমে এ ঘরেই ওঠে। মানে? আজ উঠি, কেমন? পরে কথা হবে। পরে হবে কিনা জানি না, আমি এখান থেকে কেটে পড়ার তালে আছি ভাই। এত নোংরা বদ্ধ ঘর আমার পোষাবে না। সেই জন্যই তোমাকে ডেকেছিলাম। আসলে চেনাশোনা কোনো ভালো জায়গা আছে নাকি আশেপাশে? শোভনের কথা শুনে বিকাশ যেন ভয়ে সাদা হয়ে গেল। ওর শিরা বার করা সরু হাতটা দিয়ে শোভনের মুখ চেপে বলল, চুপ চুপ চুপ, একদম চুপ। এসব কথা ভুলেও মনে আনবেন না ভাই, ভুলেও না। তোমাকে তোমাকে এখানেই থাকতে হবে। একবার যখন এখানে ঢুকে গেছো, তোমাকে এখানেই থাকতে হবে। এখানেই, বেরোনোর কথা মোটেও ভেবো না। যতদিন ভাড়া দিয়ে যাবে ততদিন তুমি সেফ। আমি 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 যাই এখন, যাই এখন। কথাটা বলেই বিকাশ ঘর থেকে ছুটে বেরিয়ে যেন করিডোরের অন্ধকারে মিলিয়ে গেল। দরজা ঠেলে বাইরের অন্ধকারে বেরোতেই সিঁড়িটার দিকে নজর পড়ল শোভনের। ওর মনে হলো একটা কালো চাপ চাপ অন্ধকার এতক্ষণ দাঁড়িয়েছিল। ওকে দেখেই যেন মিলিয়ে গেল। এত দূর থেকেও স্পষ্ট পদশব্দ শুনতে পেল শোভন। পায়ের আওয়াজটা সামনের দিকে আসার বদলে এক পা করে পিছিয়ে গেল। শোভনের মাথাটা এবার গরম হয়ে গেল। এখানেই থাকতে হবে, শালা বাড়িওয়ালা না দাউদ ইব্রাহিম। এই মাসটা শেষ হলেই সব খরচ খরচা মিটিয়ে একটা অন্য আস্তানা জুটিয়ে নিতে খুব অসুবিধে হওয়ার কথা নয়। হ্যাঁ, এত কমে হয়তো হবে না, রবিন যেখানে থাকে, কিন্তু মাইনের থেকে আড়াই চলে গেলে বাড়িতে পাঠাবে কি? মনে মনে দমে গেল শোভন। মাঝরাতে শোভনের ঘুম ভাঙল একটা বিচ্ছিরি স্বপ্ন দেখে। অলৌকিক কুয়াশার মধ্য দিয়ে কতগুলো ছবি ভেসে ভেসে এলো শোভনের কাছে। ওর নিজেরই ঘরটা রূপ পাল্টে পাল্টে স্বপ্নের মধ্যে এলো। কখনো দেওয়ালের রং উজ্জ্বল হলুদ, কখনো কমলা, কখনো আবার কটকটে লাল। চৌকির ওপর পাতা একটা অচেনা চাদরের ওপর শায়িত একটা লোক চোখে অদ্ভুত আতঙ্ক নিয়ে সিলিংটার দিকে তাকিয়েছিল, যেন সাক্ষাৎ মৃত্যু উপুড় হয়ে তাকিয়ে রয়েছে ওর দিকে। হলদেটে চোখগুলো শোভনের স্বপ্নে ধীরে ধীরে এমন বিস্ফারিত হতে লাগলো যে সরু সরু রক্তজালিকাগুলো চোখ এড়ালো না।
কালো মণি দুটোয় এমন ভয়ের রং মাখানো যে শোভনের মনে হলো সেই কালো অন্ধকারে এবারও নিজেই ডুবে যাবে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল ওর। যত সময় এগোচ্ছিল ততই লোকটা ওর সুপ্ত চেতনা পুরোপুরি গ্রাস করে ফেলছিল। শরীরের কোনো বিপদ হলে মাথায় যেমন বিপদ ঘণ্টি বেজে ওঠে, ঠিক তেমনি একটা ঝটকা পেয়ে ঘেমে নিয়ে ও ঘুম থেকে উঠে পড়ল। ঘরটা অদ্ভুত শান্ত লাগছিল। শোভনের 2 সেকেন্ড সময় লাগলো বুঝতে যে ও জেগে আছে। বিছানা থেকে নেমে বাথরুমটার দিকে যেতেই সেই টুপ টুপ শব্দটা পেল শোভন। বিকাশের সাবধান বাণী মনে পড়ল তার। দরজাটা খোলার আগে একটা অদ্ভুত ভয় চেপে ধরল ওকে। বিছানাটার দিকে এক পা করে পিছিয়ে গেল শোভন। আর বিছানার দিকে ফিরে তাকাতেই ওর দম বন্ধ হয়ে গেল। অবিকল স্বপ্নে দেখা লোকটা শুয়ে আছে বিছানায়। লোকটার গলা থেকে ভুলকে ভুলকে রক্ত বেরিয়ে ভিজিয়ে দিয়েছে বিছানাটা। শোভন মুখের ভিতর রক্তের নোনা স্বাদটা পেল। গলা দিয়ে স্বাদটা নামতে নামতে শোভন বুঝতে পারল ও এতক্ষণ স্বপ্নের মধ্যে আরও একটা স্বপ্ন দেখে ভয়ে ঠোঁট কামড়ে ফেলেছে। বাইরের ভোরের আলো তখন দরজার তলা দিয়ে ঢুকতে শুরু করেছে। ঘরে ঢুকেই টাকাটার দিকে চোখ পড়ল রাধানাথের। কড়কড়ে বড় নোট, টেবিলটার উপর চাপা দেওয়া। শিউলি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। হাল ফ্যাশনের এই ফার্নিচারটা নিজের হাতেই বানিয়ে দিয়েছিলেন রাধানাথ। এখন মাসের শেষ, কোথা থেকে এতগুলো টাকা এলো বুঝতে পারলেন না তিনি। শিউলি আয়নায় স্বামীর ছায়া দেখে চমকে উঠল। এই সময় রাধানাথ আসেন না। দুপুরের খাওয়ার পর একেবারে সেই রাতে ফেরেন। টাকাগুলো টেবিলে রেখেই রাধানাথ স্ত্রীর দিকে এগোলেন। শিউলির বেশ বাস অবিন্যস্ত, সিঁদুর ঘেঁটে কপালে ছড়িয়েছে। একটা কাপড়ের টুকরো দিয়ে ঘষে ঘষে শিউলি সিঁদুরটা তুলছিল। ওর ডান হাতের দিকে চোখ পড়ল এবার রাধানাথের। একটা নতুন চুড়ি হাতে ঝিলিক দিচ্ছে। এটাও রাধানাথের দেওয়া নয়। রাধানাথ এগিয়ে গিয়ে স্ত্রীর হাতটা চেপে ধরলেন। প্রশ্নটা সরাসরি করতে তার ইতস্তত লাগছিল, কিন্তু প্রশ্ন করার আগেই উত্তরটা বুঝতে তার অসুবিধা হলো না। শিউলি অপ্রস্তুত হয়ে হাতটা সরিয়ে আঁচলের মধ্যে ঢুকিয়ে নিল। রাধানাথ আর কিছু জিজ্ঞাসা করলেন না। শিউলিকে কিছু না বলে নিচে নেমে গেলেন। এই সময় প্রতিটা ভাড়াটি কাজে বেরোয়, কিন্তু একটা ঘরের দরজা উনি আধ খোলা দেখেছেন, একদম ডান দিকের কোণের ঘরটা। দরজা ঠেলে ঘরে ঢুকে গেলেন রাধানাথ। ছেলেটা বিছানাতেই উপুর হয়ে শুয়েছিল। এরই নাম শিবাশিস। রাধানাথের পায়ের আওয়াজে তার ঘুম ভাঙল না। রাধানাথ দেখলেন চৌকির পাশের টেবিলে সাদা কাগজে কতগুলো ছবি আঁকা রয়েছে। প্রথম কাগজটায় বাথরুমের নকশা। নকশায় পাথরের মেঝে, বাহারি রঙের দেওয়াল, এক মানুষ বিঘত একটা আয়না আর বিরাট একটা বাথটাব। এমনকি আয়নার পাশের তাকে থরে থরে সাজানো প্রসাধনী পর্যন্ত আঁকতে ভোলেনি ছেলেটা। খবরের কাগজের অফিসে কাজ করে জানতেন রাধানাথ। ছবি আঁকতে পারে এমন কথা তো জানা ছিল না। পরের 10-12টা পাতায় ডিজাইনগুলো রাফ করা হয়েছে, কাটা হয়েছে, মোছা হয়েছে। রাধানাথ বুঝলেন এতগুলো ছবি আঁকার পর ফাইনাল ডিজাইনটা তৈরি হয়েছে, আর সেটা কাকে দেখিয়ে ফাইনাল করা হয়েছে তা বুঝতে আর বাকি রইল না রাধানাথের। কাগজের খসখস শব্দে শিবাশিসের ঘুম ভেঙেছে। চিত হয়ে শুতে রাধানাথের দিকে চোখ পড়ল। ধর ফড়িয়ে উঠে পড়ল শিবাশিস।
বেশ আঁকো তো, শিখেছো নাকি? গলাটা যথাসম্ভব শীতল রেখে জিজ্ঞাসা করলেন রাধানাথ। শিবাশিস তাড়াহুড়ো করে কাগজগুলো পুছিয়ে একটু ফিকে হাসল, ঘাড়ে হাত বুলিয়ে বলল, হ্যাঁ ওই আর কি, বসুন না। না, বসবো না, এই একটু হালচাল দেখতে এলাম। আজ কাজে যাওনি? না, আজ তো বুধবার, আমার নাইট শিফট। কাগজের অফিস তো, আমাদের মাঝে মাঝে শিফট পাল্টায়। তা তো বটেই। ঠিক আছে, আজ আসি, পরে একদিন ভালো করে আলাপ করা যাবে। রাধানাথ দরজার দিকে ফিরতেই একটা ছায়াকে দরজার পাশ থেকে সরে যেতে দেখলেন। একটা পদশব্দ দ্রুত অন্যদিকে চলে গেল। দরজা দিয়ে বেরোতেই পরিচিত গন্ধটা নাকে এলো তার। শিউলির কবজিতে লাগানো সেন্টের সেই উগ্র মিষ্ট গন্ধটা। রাধানাথের কপাল ঘেমে উঠল। রাত্রিবেলা বিছানায় শুয়ে আশা করেছিলেন শিউলি নিজে থেকেই টাকাগুলোর কথা তুলবে, কিন্তু দুপুরের ঘটনাটার পর থেকেই শিউলি রাধানাথকে এড়িয়ে চলতে শুরু করেছে। বিছানায় এসেই পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়ার ভান করল সে, কিন্তু রাধানাথ বুঝতে পারলেন সে ঘুমায়নি, বরং তার অঙ্গ প্রত্যঙ্গ কেমন যেন শক্ত হয়ে আছে। সেটা রাগে, দুঃখে না ভয়ে বুঝতে পারলেন না রাধানাথ। রবিন, মানুষের কত রকমের শখ হয়? ভুরু কুঁচকে বন্ধুকে জিজ্ঞাসা করল শোভন। রবিন কম্পিউটার থেকে চোখ না সরিয়েই বলল, কেন? পুরনো আবর্জনা কেউ বাড়িতে জমিয়ে রাখে? বুঝলাম না। রবিন কম্পিউটার স্ক্রিন থেকে চোখ সরিয়ে বন্ধুর দিকে তাকালো এবার। আরে, ঘরের সামনেটা এত ময়লা হয়ে থাকে, বাড়িওয়ালাকে আজ সকালে ডেকে বললাম আবর্জনাগুলো ফেলার ব্যবস্থা করতে। প্রথমে তো এমন ভাব করলো যেন শুনতেই পাচ্ছে না, তারপর বলল ওগুলো নাকি ওখানেই থাকবে। কি সব, মানে নোংরা গন্ধ টন্ধওয়ালা ময়লা? আরে না না, ওসব কিছু না। ওই তেলের শিশি, সেন্টের বোতল, পুরনো ছেঁড়া কাগজ, বিল বই, ভাঙা ক্যাশ বাক্স, পাইপ, ভাঙা আয়না, এইসবই আর কি। বোঝো, বাড়িওয়ালিকে বলেছিস? কি যেন নাম? শিউলি, শিউলি বৌদি। ওই মহিলাকে আমি একটু এড়িয়েই চলি, বুঝলি। দেখি আজ একবার অন্যদের সঙ্গে কথা বলবো। অন্য ছেলেদের সাথে আলাপ জমেছে? কই আর জমল, সবগুলোই কেমন যেন একটা, 2-3টে করে কথা বলে আর ঘরের মধ্যে সে দিয়ে যায়। তা ওই বিকাশ, হেমন্ত, অনিল, ওদের সঙ্গেই যা আমার ওই টুকটাক কথা হয়েছে। কিন্তু শিবাশিস বলে একজনের নাম আমি প্রথম দিনই শুনেছিলাম, তাকে আমি এখনো একবারও দেখিনি। হয়তো নাইট ডিউটি করে। হতে পারে। তবে কি জানিস, বাড়িটার পরিবেশটা কেমন একটা অস্বস্তিকর। সন্ধেবেলা ঢুকলে মনে হয় যেন একটা অন্ধকূপে ঢুকছি। তারপর বাড়িওয়ালা মাঝে মধ্যেই ভুরু কুঁচকে তাকায়, বাড়িওয়ালি তো পারলে যেন গায়ে একদম ঢলে পড়ে। আমার একদম ভালো লাগে না। এত কম টাকায় এর থেকে বেশি কি পাবে বাপধন? তারপর সেদিন ওই বিকাশ একটা অদ্ভুত কথা বলল, আমি চাইলেও নাকি ওই বাড়ি ছাড়তে পারবো না, ছাড়ার কথা ভাবলেই নাকি বিপদে পড়ব। কোনো মানে হয় বল? সে আবার কি, এ ভারী ফালতু কথা তো। এইসব পাবলিককে একদম পাত্তা দিস না। আরে না, সে দিচ্ছি না, কিন্তু আমিও ঘুমের মধ্যে এমন কতগুলো স্বপ্ন দেখলাম। হতে পারে হয়তো বাড়িটার পরিবেশের জন্য এমন দেখছি। ওসব কিছু না,
ওই বাড়িটায় থেকে তোর কফ, বায়ু, পিত্ত সব গরম হয়েছে। হ্যাঁ, আমার এক মামা থাকে আহিরিটোলায়, খোঁজ খবর নিয়ে কাছাকাছি একটা থাকার ব্যবস্থা করছি। আর ওই ছেলেটা কি, হ্যাঁ বিকাশ, ওর থেকে সাবধানে থাকবে। কেন? হতেই পারে মাস মাইনে পাওয়ার আগে যাতে তুই কেটে না পড়িস, তার জন্য এসব বলছে। আমার মাইনের সঙ্গে ওর কি? অনেক কিছু বাবু সোনা, মেসে ওরকম কত লোকের পার্স 1 তারিখের পর অর্ধেক হয়ে যায়। সাবধানে না থাকলে বিলকুল সাফ, বুঝলেন শোভন বাবু? ওই বিকাশকে দেখে ওরকম মনে হয় না। বটে। যাই হোক, তুই বাড়িওয়ালাদের জানিয়ে দিবি যে তুই বাড়ি ছেড়ে দিবি, না হলে নোটিশ পিরিয়ডের কথা তুলে ঝামেলা করবে। এই যে এমপ্লয়ি আইডি 213 আর 230, কোম্পানি কি তোমাদের বসে বসে গল্প করতে মাইনে দেয়? হ্যাঁ না স্যার, আসলে শোভন বলছিল আপনি অফিসে আসার পর কি উন্নতি হচ্ছে। চুপচাপ নিজেদের কাজ করো। রবিন বন্ধুর দিকে তাকিয়ে চোখ টিপল। অফিস থেকে ফিরতে ফিরতে শোভনের সেদিন 8টা বেজে গেল। ঘরে ঢোকার চাবিটা পকেট থেকে বের করতে গিয়েই দরজার সামনে চোখ পড়ল ওর। দরজাটা আলতো করে বন্ধ করে ওই মহিলা ঘর থেকে চুপি চুপি বেরিয়ে আসছেন। মেজাজটা সপ্তমে চড়ার সঙ্গে সঙ্গে মনে পড়ল ডুপ্লিকেট চাবি মালিক মাত্রেরই থাকবে, কাজেই ওর অনুমান ভুল নয়। ও না থাকলেও ঘরে এই মহিলাটাই ঢোকে না, এখানে আর একদিনও নয়। শোভন পা চালিয়ে সামনের দিকে এগোলো, গলা উঁচিয়ে বলল, এই যে শুনছেন? শিউলি কথার কোনো উত্তর না দিয়ে করিডোর ধরে সোজা হাঁটতে শুরু করলো। শোভন এবার রুক্ষভাবে চেঁচালো, আরে কি হলো, শুনছেন? আশ্চর্য লোক তো আপনারা, ঘরের মধ্যে পারমিশন ছাড়া ঢুকে যাচ্ছেন। আমার অ্যাডভান্স যা ছিল ফেরত দিন, আমি থাকবো না এখানে, আমি আজকেই ছেড়ে দেবো এ বাড়ি। অবশেষে রিস্কটা নিয়েই ফেললেন রাধানাথ। 1 সপ্তাহ বুকের মধ্যে যন্ত্রণাটা চেপে রেখেছিলেন তিনি। শিউলির থেকে দূরে চলে গেছেন, এই দুঃখটা ওকে গ্রাস করছিল। নিজের সঙ্গে স্ত্রীর বয়সের ব্যবধান 10 বছর, তবে সে তো কতজনেরই হয়, কিন্তু শিউলির মধ্যে বাচ্চা ভাবটা প্রবল বেশি। আর রাধানাথের একার সংসারে কোনো মা, পিসি, জেঠির শাসন পায়নি বলেই হয়তো বিয়ের এত বছর পরেও এমন অপরিণত হয়ে আছে শিউলি। এমনটাই ভাবেন রাধানাথ। বলা ভালো, রাধানাথ এমন আগে ভাবতেন। 1 সপ্তাহ আগে এক দুপুরের খণ্ড দৃশ্য, বউয়ের গায়ে অচেনা গয়না, বেহিসাবের টাকা, এসবও এতটা গায়ে মাখতেন না যদি শিউলি নিজে থেকে সম্পর্কটাকে সহজ করার কথা ভাবত। কিন্তু শিউলিকে দেখে আজকাল ভয় লাগে রাধানাথের। নিচের কোন একটা ভাড়াটে বাড়ি ছেড়ে দেবে বলেছে। শিউলি রাত দিন হিসাবের খাতা নিয়ে বসে কি সব যেন কাটাকুটি করে, লিখে, হিসাব করে। গত পরশু বাথটাবটা ডেলিভারি দিয়ে গেছে। আপাতত শোয়ার ঘরে রাখা হয়েছে ওটাকে। এই জিনিস এখনো কলকাতায় পাওয়া যায় না। সাদা ধবধবে পোর্সিলিনের মতো গায়ে সোনালি রিম করে তাতে লতা পাতা খোদাই করা। আসামাত্রই প্যাকিং বাক্স খুলে হামলে পড়েছে শিউলি। যে ছেলেগুলো মাল দিতে এসেছিল তাদের সামনে। কিন্তু সে ক্ষণিকের আনন্দ। রাতে প্রচণ্ড গরমে ঘুম ভেঙে রাধানাথ যখন পাশে বউকে খুঁজলেন, শিউলি তখন জানালার ধারে দাঁড়িয়ে। রাধানাথ কিছু বলেননি, শুধু চুপ করে তাকিয়েছিলেন তার দিকে। শিউলি জানলা থেকে সরে এসে বাথটাবটার গায়ে পরম যত্নে হাত বোলালো। হাতের আংটিটা বাথটাবের মসৃণ গায়ে ঘষা লেগে ঠং করে একটা ধাতব শব্দও তুলল। রাধানাথের মনে হলো শব্দটা অনেকক্ষণ ধরে ঘরের মধ্যে ঘুরপাক খেল। তারপর যেটা হলো সেটার জন্য রাধানাথ তৈরি ছিলেন না। শিউলি সমস্ত জামা কাপড় খুলে নগ্ন হয়ে এক পা করে
এগিয়ে গেল বাথটাবটা দিকে। ঘরে ভেসে আসা চাঁদের আলোয় উদ্ভাসিত স্ত্রীর নগ্নিকা শরীরের প্রত্যেকটা স্পষ্ট ভাঁজ, পিঠের ওপর ছড়ানো এক ঢাল কালো চুল, পাটাকে আলতো করে তুলে বাথটাবে নেমে পড়া, কোনোটায় রাধানাথের শরীরে কাম জাগাচ্ছিল না। উল্টে চরম বিভীষিকায় সারা শরীর কাঠ হয়ে গিয়েছিল তার। পরের দিন সকালে অবশ্য শিউলি আগের রাতের কথা ভুলেই গিয়েছিল, বরং চোখে এক রাশ ক্লান্তি নিয়ে রাধানাথের কাজে বেরোনোর আগে একটা অনুরোধ করেছিল। একটা নাম করা সাবানের নাম কাগজে লিখে দিয়ে ফেরার সময় দোকান থেকে আনতে বলেছিল। নিয়েও এসেছিলেন রাধানাথ, কিন্তু শেষ পর্যন্ত দিয়ে ওঠা হয়নি। সিঁড়ি দিয়ে ওঠার সময় শিবাশিসের ঘর থেকে কিছু অস্পষ্ট কথাবার্তা কানে ভেসে এলো। দরজাটা বন্ধ করতে ভুলে গিয়েছিল। শিবাশিস কার থেকে যেন মহিলাদের ডাক্তারের কথা জানতে চাইছিল। রাধানাথ আর দাঁড়াননি, প্রায় দৌড়ে দোতলায় চলে এসেছিলেন। শিউলির সঙ্গে তার সহবাস হয়নি গত 1 মাস। বারবার কাছে ডাকলেও স্ত্রী মুখ ফিরিয়ে নিয়েছে। শিবাশিস মহিলা ডাক্তারের খোঁজ করায় রাধানাথের মনের মধ্যে অন্ধকার নেমে এলো। তবে কি শিউলি? না, আর তো কোনো সম্ভাবনার কথা মনে পড়ছে না। কিন্তু এও কি সম্ভব? রাধানাথ ঘরে ঢুকে কিচ্ছুটি না খেয়ে সারা রাত শুয়ে কাটিয়ে দিলেন। তার দম বন্ধ লাগছিল। অবশেষে আজ দুপুরে, আগের দিন ছেলেটা বলেছিল বুধবার ছুটি থাকে ওর, চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করতে আজকের মতো দিন আর হয় না। রাধানাথ ঠান্ডা মাথায় কর্মচারীদের হাতে দোকানের চাবি দিয়ে বললেন, যদি আজ না ফেরেন তবে যেন নিজেরাই দোকান বন্ধ করে চাবি নিয়ে চলে যায়। দোকান থেকে বাড়ি অবধি রাস্তা রাধানাথ পায়ে হেঁটেই পার করলেন। বাড়িতে যখন ঢুকলেন তখন বেলা 3:30। কাক পাখিও ডাকছে না। নিচতলার ঘরগুলো সারি দিয়ে বন্ধ। রাধানাথ পায়ে পায়ে ডান দিকের কোণের ঘরটার দিকে এগোলেন। দরজা আধ ভেজা। ঘরের বাইরে থেকে ফিস ফিস শব্দ কানে এলো। একটা শিবাশিসের আর একটা শিউলির। শিবাশিস শিউলিকে বোঝাচ্ছে, এখনো দেরি হয়নি, চলো ডাক্তার দেখাই, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটাকে একটা রোগের মতো নাও না, একেবারে সমূলে উপরে ফেলতে হবে। আজকাল এসব কি কোনো ব্যাপার? শিউলি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। রাধানাথ এক ধাক্কায় দরজাটা লাথি মেরে খুলে ফেললেন। শিবাশিস আর শিউলি দুজনেই এক বিছানাতে বসেছিল। চমকে উঠে দাঁড়ালো তারা। তাকে দেখেই শিবাশিস আমতা আমতা করে বলা শুরু করল, আরে এই তো রাধাদা, আপনার কাছে আজ সন্ধ্যাবেলা যেতাম, ওই বৌদিকে নিয়ে কিছু কথা ছিল। রাধানাথ একটু অদ্ভুতভাবে হাসলেন। তার ডান হাতটা ফতুয়ার ডান পকেটে চলে গেল অজান্তেই। বৌদি, দারুণ সম্পর্ক। মাঝ দুপুরে একা ঘরে দেওর বৌদিতে কি কথা হচ্ছিল। মুখে অবশ্য কিছু বললেন না, শুধু আরো হেসে শিবাশিসের দিকে এগিয়ে গেলেন। ছেলেটা এতক্ষণে ওর পরিবর্তনটা বুঝতে পেরেছে। চৌকির ওপর বসে পড়ে শিবাশিস বলতে শুরু করল, অনেকদিন ধরেই ভাবছিলাম, কিন্তু বৌদি না করছিল। ডাক্তারের দরকার রাধাদা। এই বাথরুমের ম্যানিয়াটা মাথায় এমন চেপে বসেছে যে। শিবাশিস
কথা শেষ করতে পারল না। কাঠের ছোট্ট চকচকে রূপলি করাতটা বের করে দক্ষ হাতে ওর গলায় চালিয়ে দিলেন রাধানাথ। গল গল করে রক্ত বেরিয়ে সারা বিছানা ভাসিয়ে দিল সঙ্গে সঙ্গে। কাটা কলা গাছের মতো ধূপ করে বিছানায় পড়ে গেল শিবাশিস। আচমকা মৃত্যুর আঘাতে ওর চোখ দুটো হলুদ হয়ে গিয়েছিল। লাল শিরা ও উপশিরাগুলো ঠেলে বেরিয়ে আসছিল যেন। শিউলি ভয়ে দূরে দাঁড়িয়ে কাঁপছিল। আতঙ্কে তার গলার স্বর বন্ধ হয়ে গেছে। রাধানাথ এবার স্ত্রীর দিকে এগোলেন, করাতটা হাত থেকে ফেলে দিলেন। না, তোমাকে এইভাবে নয়, তোমাকে মারবো তোমার পছন্দের জায়গায়, বাথরুমে। এসো এসো এসো। কি করছো? কি করছো? ছাড়ো, ছাড়ো, কেন দিলে তো? ছাড়ো। কি করছো? ছাড়ো, ছাড়ো, কেন দিলে তো? ছাড়ো, ছাড়ো, কেন দিলে তো? ছাড়ো। বাথটব নেই তো কি হয়েছে? বাচ্চাটা তো আছে। না করে দেওয়া গয়নাগুলো কোথায় শিবলি? হাতের চুড়ি, গলার হার, এগুলো পরে নেই তো তুমি? ওগুলো পরে মরলে বোধহয় তোমার একটু বেশি শান্তি হতো। শিউলির মুখটা জলের মধ্যে হাঁক পাক করছিল। নাকের থেকে বেরিয়ে আসা বুদবুদগুলো ক্রমশ ছোট হতে হতে জলের ওপরটায় এসে মিলিয়ে গেল। নিষ্প্রাণ হাত দুটোর ভার কাঁধ থেকে খসে পড়ল। ডুবন্ত অবস্থাতেও শিউলি যে কথাগুলো বলার চেষ্টা করেছিল সেগুলো রাধানাথের শোনা হল না। বিলাতি বাথরুমের শখ মেটাবে বলে শিউলি সোনার গয়না বিক্রি করিয়েছিল শিবাশিসকে দিয়ে। টাকাগুলো জমছিল আলমারির এক কোণে। রাধানাথ যাতে ধরতে না পারেন তাই সোনার বদলে কতগুলো গিল্টি করা গয়নাও কেনা হয়েছিল। দোতলার আলমারির দেরাজেই পড়ে রইল তারা, শিউলির মতোই মৃত। একটু পরে ঘরটা থেকে বেরিয়ে রাধানাথ বিশ্বাস যন্ত্রের মতো দোতলার সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করলেন। শিবাশিসের রক্ত ছিটকে এসেছিল তার ফতুয়াতে। এখন তার ওপর জল লেগে ভিজে গেছে সেই ফতুয়া। রাধানাথকে দেখে মনে হলো রক্ত হোলি খেলে উঠেছেন। সারা গা হাত পা থেকে তাজা রক্ত টুপ টুপ করে পড়ছে সিঁড়িতে। মনে মনে রাধানাথ তখন একটা হিসেব করছিলেন। শক্ত নারকোল দড়ি কগাছা আছে বাড়িতে? শোয়ার ঘরের পাখার হাইটটা কত হতে পারে মেঝে থেকে? শোভনের মনে হলো করিডোরের তাপমাত্রাটা যেন হঠাৎ 10 ডিগ্রি কমে গেছে। সামনে শিউলির শরীরটা তখন আধারে মিলিয়ে গেছে। সিঁড়িতে যেন কার পায়ের আওয়াজ পাওয়া গেল। শুকনো আবর্জনার উপর মশমশে আওয়াজটা এক পা করে সামনে এগিয়ে আসছে। তাপমাত্রাটা দ্রুত কমছিল। একটা হালকা নীল আলো যেন জ্বলে উঠল কোথায়। করিডোরে তো কোনো নীল আলো নেই। পকেট হাতড়ে চাবি বের করে দ্রুত ঘরের তালাটা খোলার চেষ্টা করল শোভন।
চাবিটা ঘোরাতেই মনে হলো হাওয়ায় চাবি ঘুরিয়েছে ও। দরজা হাট করে খুলে গেল। ঘরের ভেতরটা অপেক্ষাকৃত গরম। মরিয়া হয়ে ঘরে ঢুকে আলোর সুইচটার দিকে হাত বাড়াতেই চোখের কোণে একটা লম্বাটে ছায়া নজরে পড়ল শোভনের। আর চোখ ঘোরাতেই আরো অনেকগুলো। হুকে ঝোলানো শার্ট প্যান্টগুলো সারি সারি প্রেত মানুষের মতো ছায়া ফেলেছে দেওয়ালে। শোভন নিজেকে মনে মনে ধমক দিল একটা। এখন মাথা ঠান্ডা করে ভাবার সময়। আলোটা জ্বালাতেই ঘরের চেনা ছবিটা ফেরত এলো চোখের সামনে। বুকের ভেতর ধুকপুক শব্দটা শুনতে পাচ্ছিল শোভন। পার্স, মোবাইল আর কটা জামা কাপড় সব গুছিয়ে ফেলে ঘর থেকে বেরোতে কতক্ষণ লাগতে পারে ম্যাক্সিমাম। কেন জানি মনে হচ্ছে আর থাকা ঠিক নয়। চৌকির নিচে রাখা ব্যাগটা বের করে আনতে নিচে ঝুঁকল শোভন। আর ঠিক তখনই দুটো পা নজরে পড়ল। চৌকির উল্টো দিকটায় কে যেন বসে আছে। মাথাটা তুলতে তুলতেই শোভন বুঝতে পারল ভয়ে আতঙ্কে ওর গলার আওয়াজ বন্ধ হয়ে আসছে। উল্টো দিকে কেউ বসে নেই। চোখের ভুল হয়েছে। চৌকিতে সকালের ছেড়ে রাখা প্যান্টটা মেঝে ছুঁয়েছে। শোভনের মনে হলো এভাবে চললে ও ব্যাগও গোছাতে পারবে না। পাশের ঘর থেকে বিকাশকে ডেকে আনলে বরং ভালো। দরজাটা খুলে বের হতেই তিক গুলিয়ে গেল। চেনা করিডোরটা কিভাবে যেন ভোল পাল্টে চওড়া হয়ে গেছে। ঘুরঘুটি অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছিল না। শুধু কানে এলো একটা পরিচিত শব্দ, টুপ টুপ করে জল পড়ছে কোথা থেকে। শোভন অস্থির হয়ে চারিদিকে তাকালো। এক ফালি আলো কোথা থেকে আসছে একটু দূরে। হাঁচড় পাঁচড় করে আলোটার দিকে এগোতে এগোতে পরিচিত নামগুলো ধরে ডাকলো শোভন। বিকাশ, হেমন্ত, অনিল, শিবাশিস দা, কোথায় তোমরা? কোনো উত্তর এলো না। টুপ টুপ শব্দটা সামান্য বদলে গেছে এবার। সীমাহীন নৈশব্দের মধ্যে মনে হচ্ছে কোথা থেকে যেন জল ওভারফ্লো করছে। পায়ের কাছটা ভিজে ভিজে লাগলো তার। আলোর উৎসটা এতক্ষণে বুঝতে পারল শোভন। অন্ধকার ঘরে ফ্যাট ফেটে সাদা একটা বাথটাব, ঝলমলে সোনালি রিম আর নকশা কাটা লতা পাতা। কোথা থেকে জল ভরে উপচে যাচ্ছে বাথটাবটা। কাঁধে একটা আলতো ছোঁয়া লাগলো শোভনের। কেঁপে উঠল। পিছনে ফিরতেই বিকাশের সঙ্গে দেখা। সাদা ফ্যাকাশে মুখ নিয়ে ও দাঁড়িয়ে আছে ঠিক শোভনের পিছনে। শোভন চেঁচিয়ে বলার চেষ্টা করল, কিন্তু গলা দিয়ে শুধু ঘর ঘর শব্দ বেরোল। কোনো মতে একটা বাক্য উচ্চারণ করতে পারল। বিকাশ কোনো উত্তর দিল না। হাওয়ায় মিলিয়ে গেল যেন। অন্ধকারে হাতড়ে হাতড়ে শোভন একটা দরজা খুঁজে পেল। আর খুলতেই যে ঘরটায় এসে পড়ল সেটা ওর পরিচিত। ওই তো চৌকির নিচে ব্যাগ, দেওয়ালে ঝোলানো জামা কাপড়। চৌকির পাশটায় বিকাশ দাঁড়িয়েছিল। শোভন চিৎকার করে বলল, কোথায় ছিলে তোমরা? চলো এখান থেকে পালাই। যে জায়গা ভালো না, চলো পালাই। বিকাশের পিছন থেকে ছায়া মূর্তির মতো হেমন্ত আর অনিল বেরিয়ে এসে দাঁড়ালো। অজানা কোনো কারণে ওরা চৌকিটার দিকে ঠায় তাকিয়েছিল।
শোভন কিচ্ছু বুঝতে পারছিল না, শুধু উন্মাদের মতো ওদের দিকে এগিয়ে গিয়ে ওদেরকে আঁকড়ে ধরার চেষ্টা করল। অস্ফুটে বলল, চলো চলো চলো, গান থেকে পালাই, সে বাড়ি ভালো না, গান থেকে পালাই। ঘরের মধ্যের তাপমাত্রাটাও এবার কমে গেল। বহু দূর থেকে বিকাশের স্বর ভেসে এলো, দেরি হয়ে গিয়েছে শোভন, বড় দেরি। ছাড়ার কথা বলতে বারণ করেছিলাম তোমায়। ওরা তিনজন পায়ে পায়ে চৌকিটার দিকে এগিয়ে গেল। সেদিকে তাকাতেই শোভনের চোখে এলো দৃশ্যটা। অলৌকিক কুয়াশার মতো স্বপ্নের সেই ছবিটা। হলদেটে চোখের হতভাগ্য লোকটা কাটা কলা গাছের মতো পড়ে আছে বিছানায়। রক্তের স্রোতে ভেসে যাচ্ছে চারিদিক। চোখের পলক ফেলতে না ফেলতেই দৃশ্যটা সরে গেল শোভনের চোখের সামনে থেকে। ঝনঝন করে মাটিতে কি যেন পড়ল। নিচে তাকাতেই জিনিসটা স্পষ্ট হলো। একটা জং ধরা পুরনো করাত। কোথা থেকে এক আকাশ চাঁদের আলো পড়ে চিকচিক করছে এখনো। শোভন ভাবছিল, এই বন্ধ ঘরে চাঁদের আলো এলো কোথা থেকে। আর তক্ষুনি খুট করে একটা দরজা খোলার আওয়াজ হলো। কানে এলো অবিরাম জল পড়ার শব্দ। একটা সুতীব্র মিষ্টি গন্ধ ভেসে এলো সঙ্গে। বহুকাল আগের পুরনো সেন্টের শিশিতে যেরকম উগ্র মিষ্টি গন্ধ থাকত, ঠিক সেরকম। চারিদিক থেকে শোভনকে চেপে ধরল গন্ধটা। আতঙ্কে নির্বাক হয়ে শোভন খেয়াল করল ঘরের চারটে দেওয়াল ক্রমশ সরে আসছে ওর দিকে। যে ছাদের তলায় ও এতদিন ঘুমিয়েছে, কোনো জাদু বলে সেই ছাদ হঠাৎ গায়েব হয়ে গেছে। চাঁদের আলো ঢুকে নগ্ন করে দিয়েছে গোটা ঘরটাকে। ভগ্ন স্তূপ সেই ঘরটায় দাঁড়িয়ে পায়ের তলায় হঠাৎ আবার জলের স্পর্শ পেল শোভন। হাতটা চারিদিকে বাড়িয়ে অসহায়ের মতো নাগাল খুঁজছিল। স্যাঁতসেঁতে শ্যাওলা ধরা দেওয়াল হাতে ঠেকল ওর। পিছল মেঝেতে পাটা বারবার হড়কে যাচ্ছিল। অদৃশ্য কোনো পাইপ দিয়ে তখন জল ঢুকছে চার দেওয়ালের মধ্যে। হিম শীতল জলের মধ্যে শব্দ এলো। কে যেন স্নান ঘরে গুনগুন করে গান গেয়ে উঠল। আপন মনে হেসে উঠল খিলখিল করে। জলের চাপে মেঝে থেকে পায়ের লাগাম গেল ছিটকে। গলা অবধি ডুবতে ডুবতে শোভন টের পেল সাঁতার কেটে ওর দিকে এগোচ্ছে পরিচিত এক নারী। তার বিকৃত মুখটায় খেলা করছে অপার্থিব আলো। কি হয়েছে দাদা? পাড়ায় পুলিশ কেন? ডেড বডি, ডেড বডি। ডেড বডি মানে? রাধানাথের বাড়িতে আবার একটা ডেড বডি পাওয়া গেছে। রাধানাথের বাড়ি মানে? কে রাধানাথ? পাড়ায় নতুন নাকি? হ্যাঁ। ও, ওই যে সামনের ওই বাড়িটা দেখছেন, ওটা রাধানাথ বিশ্বাস বলে একটা লোকের ছিল। এখন আর নেই, লোকটা নেই এখন আর। লোকটা তার বউ আর ভাড়াটেকে একসাথে খুন করে। এই লটার বটার কেস আর কি, বুঝলেন না? তারপর থেকে কেউ আর ওই বাড়িটাতে থাকে না। প্রায় 40 বছরের মতো হতে চললো ওরকম পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তবে মাঝে মধ্যে ওই বাড়ি থেকে ডেড বডি উদ্ধার হয়।
দাঁড়ান দাঁড়ান। স্যার 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 এবারেরটার নামটা কি স্যার? আপনি? আগে স্যার আমি এই পাড়াতেই থাকি। কি নাম স্যার এবারেরটা? শোভন কলামুড়ি। তা এটা নিয়ে কটা হলো স্যার? ওই তো 4টে। অনিল, হেমন্ত, বিকাশ। আপনার এসবে কি দরকার বলুন তো? যান, নিজে কাজ করুন, যান যান। সকাল সকাল যত সব ফালতু ঝামেলা। শোভাবাজার মোড়ের ক্লাসিফাইড বিজ্ঞাপনের অফিসে একটা মূর্তি তখন নিঃশব্দে অপেক্ষা করছিল। একটা বিজ্ঞাপন দিতেই হবে তাকে। বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিতে এসেছেন ভদ্রমহিলা। একটা ভাড়াটে দরকার তার, না হলে বাথরুমটা এবারে। শুনলেন পিয়া সরকারের কাহিনী সস্তার ঘর। কেমন লাগলো আপনার গল্পটি কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। পিয়া সরকারের জন্ম 1980 সালে নৈহাটিতে, বর্তমানে দক্ষিণ কলকাতার বাসিন্দা, পেশায় শিক্ষিকা। লেখালেখি শুরু 2017 সাল থেকে। লেখিকার প্রথম প্রকাশিত বই বিশাসন প্রকাশিত হয় বেঙ্গল ট্রয়কা পাবলিকেশন থেকে। সাম্প্রতিকতম বই বৃশ্চিক চক্র প্রকাশিত হয়েছে আনাড়ি মাইন্ডস পাবলিকেশন থেকে। আজকের গল্প পাঠে এনামুল। অন্যান্য চরিত্রে সায়ন, বর্ণিশা, তমাল, সাবর্ণ, রিতম, কুন্তল ও এনামুল। শব্দ সংযোজন বিশ্বদীপ, আবহ ও স্পেশাল এফেক্টে সাবর্ণ, পোস্টার ডিজাইনে সৌরেন্দ্র। আমরা খুব তাড়াতাড়ি আবার হাজির হব নতুন একটি গল্প নিয়ে। ততদিন বি ইকো ফ্রেন্ডলি, লিসেন টু ইকো ফ্রেন্ডলি।